নমস্কার, হ্যালো এভরিওয়ান, আমি তিথি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিথিস ট্রাভেল জার্নাল। তিথিস ট্রাভেল জার্নালের একটা নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং টু অল। আজ 28 ডিসেম্বর 2025। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ভোপালের কিছু লোকাল টুরিস্ট স্পটগুলো দেখতে। প্রথমেই আমরা চলে এসেছি ভীমবেটকা রক শেল্টার দেখতে। ভোপালের মহারানা প্রতাপনগর থেকে ভীমবেটকার দূরত্ব মাত্র 39 কিলোমিটার, অর্থাৎ 39 কিলোমিটার্স বাই রোড। আর গাড়িতে যেতে সময় লাগে মাত্র 55 মিনিট, অর্থাৎ 55 মিনিটস বাই রোড অন কার। ভীমবেটকা রক শেল্টার হলো ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রায়সেন জেলায় অবস্থিত দক্ষিণ এলাকার সবচেয়ে প্রাচীন মানব সভ্যতার ঐতিহাসিক নিদর্শন। বিন্ধ্যা পর্বতমালার পদদেশে অবস্থিত এই প্রাগৈতিহাসিক স্থানটি প্রায় 7টি পাহাড় জুড়ে 10 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে 750টিরও বেশি প্রাকৃতিক শিলা আশ্রয় কেন্দ্র বা গুহা রয়েছে। এখানে 1 লক্ষ বছর আগের মানব বসতি এবং 30,000 বছরের পুরনো অবিচ্ছিন্ন গুহাচিত্রের ইতিহাস সংরক্ষিত আছে। স্থানীয় বিশ্বাস এবং মহাভারতের উপাখ্যান অনুসারে ভীমবেটকার নামটি এসেছে ভীম বৈঠক বা ভীমের বসার স্থান থেকে। মনে করা হয় যে নির্বাসনের সময় পঞ্চ পাণ্ডবের অন্যতম দ্বিতীয় ভাই ভীম এই গুহাগুলিতে অবস্থান করেছিলেন এবং স্থানীয়দের সাথে যোগাযোগ রাখতেন। গবেষণা অনুযায়ী ভীমবেটকার মূলত 4টি প্রধান ঐতিহাসিক যুগের ধারাবাহিক বিবর্তন লক্ষ্য করা যায়। প্রথম, লোয়ার প্যাথলিক। আজ থেকে প্রায় 1 লক্ষ বছর আগে এখানে প্রথম আদিম মানুষ বসবাস শুরু করে। দ্বিতীয়, আপার প্যাথলিক। প্রায় 30,000 থেকে 10,000 বছর আগে মানুষ এখানে প্রথম সবুজ ও লাল রঙের পাথর কুঁদে বড় বড় ভাল্লুকের চিত্র আঁকা শুরু করে। তৃতীয়, মেসোলিথিক। এই যুগের চিত্রগুলির আঁকা ছোট হয়ে আসে। মানুষ মূলত দলবদ্ধ শিকার, আদিম নৃত্য, বাদ্যযন্ত্র এবং পারিবারিক জীবনের ছবি আঁকতে শুরু করে। চতুর্থ, ক্যাথোলিথিক এবং হিস্টোরিক। পরবর্তী সময়ের চিত্রে যুগের কৃষি চেতনা, ঘোড়ায় বা হাতির পিঠে চড়ে যুদ্ধ করা এবং প্রাচীন কিছু ধর্মীয় প্রতীকের ছবি ফুটে ওঠে। হাজার হাজার বছর ধরে এই ছবিগুলি ঝর্ণা ও রোদের মাঝেও নষ্ট হয়নি, কারণ এগুলির তৈরিতে ম্যাঙ্গানিজ, হেমাটাইট, কাঠকয়লা এবং উদ্ভিদের রস ও প্রাণীর চর্বি মিশ্রিত প্রাকৃতিক রং ব্যবহার করা হয়েছিল। ভীমবেটকার সবথেকে বিখ্যাত গুহটি বলা হয় জু রক। এই একটি পাথরের দেওয়ালে 450টিরও বেশি বিভিন্ন বন্য প্রাণীর চিত্র খোদাই করা আছে। 1888 সালে ব্রিটিশ ভারতের কর্মকর্তা ডাব্লিউ কিংকাইট স্থানীয় আদিবাসীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথম একটি গবেষণাপত্রে এই অঞ্চলের উল্লেখ করেন এবং এটিকে বৌদ্ধ সাইট হিসাবে ধারণা করেছিলেন। 1957 সাল থেকে 1958 সালে প্রখ্যাত ভারতীয় ডক্টর বিষ্ণুধর ওয়াকান্তর ট্রেনে করে ভোপাল যাওয়ার সময় এই অঞ্চলের পাথরের গঠন দেখে আকৃষ্ট হন। তারপর তিনি তার দল নিয়ে এখানে এসে এই প্রাগৈতিহাসিক গুহাগুলি আবিষ্কার করেন। এই গুহাগুলির অতুলনীয় ঐতিহাসিক মূল্যের কারণে 2003 সালে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। সকল ভারতীয় নাগরিকরা 25 টাকা টিকিটের বিনিময়ে ভীমবেটকার রক শেল্টারে প্রবেশ করতে পারেন। ভীমবেটকা রক শেল্টার প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। ভীমবেটকা রক শেল্টারের পর আমাদের পরবর্তী ট্যুরিস্ট প্লেস ভোজপুরের ভোজেশ্বর মন্দির। মধ্যপ্রদেশের ভোজপুরের গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক ভোজেশ্বর শিব মন্দির। ভীমবেটকা রক শেল্টার থেকে ভোজপুরের ভোজেশ্বর শিব মন্দিরের দূরত্ব 25.5 কিলোমিটার, অর্থাৎ 25.5 কিলোমিটার, যা গাড়িতে যেতে সময় লাগবে 33 মিনিট, অর্থাৎ 33 মিনিটস বাই রোড অন কার। সকল দর্শনার্থীরা বিনামূল্যে এই মন্দিরে প্রবেশ করতে পারেন। এই ভোজেশ্বর শিব মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। সাধারণ মন্দিরের মতন এই মন্দিরের চূড়া বা শিখর গোলাকার নয়, বরং ছাদটি সমতল ও চারকোনা। পুরো মন্দিরটি 4টি বিশাল পাথরের স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। মন্দিরের গর্ভগৃহে অবস্থিত শিবলিঙ্গটির মোট উচ্চতা প্রায় 40 ফুট, যার মধ্যে এক পাথরের খোদাই করা মূল শিবলিঙ্গটির উচ্চতা 7.5 ফুট এবং পরিধি 17 ফুট। এটি
ভারতের অন্যতম বৃহৎ একশিলা শিবলিঙ্গ। 11 শতকে পরমার রাজবংশের রাজা ভোজের আমলে এর নির্মাণের কাজ শুরু হলেও কোনো অজানা কারণে তা অসম্পূর্ণ থেকে যায়। মন্দিরের আশেপাশে তা পাথরের ওপর খোদাই করা প্রাচীন নকশা দেখে গবেষকরা তৎকালীন নির্মাণ শৈলী সম্পর্কে জানতে পেরেছেন। ভোজেশ্বর শিব মন্দিরের পর আমাদের পরবর্তী ট্যুরিস্ট প্লেস সাঁচি স্তূপা। ভোজেশ্বর শিব মন্দির থেকে সাঁচির দূরত্ব 75 কিলোমিটার, অর্থাৎ 75 কিলোমিটার, যা গাড়িতে যেতে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট, অর্থাৎ 1 hour 40 minutes বাই রোড অন কার। সাঁচি স্তূপ প্রতিদিন সকাল 6:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। ভারতীয় নাগরিকরা 40 টাকা টিকিটের বিনিময়ে সাঁচি স্তূপে প্রবেশ করতে পারে। বিদেশি নাগরিকরা প্রবেশ করতে পারে 600 টাকার বিনিময়ে। 15 বছর বয়সের কম ভারতীয় শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারে সাঁচি স্তূপে। সাঁচি স্তূপ হল ভারতের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ বৌদ্ধ স্থাপত্য। এটি মধ্যপ্রদেশের রায়সেন জেলায় সাঁচি নামক গ্রামে অবস্থিত। 1989 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত করে। মৌর্য বংশের বিখ্যাত সম্রাট অশোক খ্রিস্টপূর্বে 3য় শতকে এই স্তূপের নির্মাণের কাজ শুরু করেন। গৌতম বুদ্ধের পবিত্র অবশেষ সংরক্ষণ রাখার জন্য এটি তৈরি করা হয়েছিল। সাং রাজবংশের আমলে মূল স্তূপটিকে পাথর দিয়ে ঢেকে আবারও বড় করা হয়। এরপর সাতবাহন রাজাদের অমূল্য স্তূপের চারপাশে বিখ্যাত 4টি অলঙ্কিত প্রবেশদ্বার বা তোরণ যুক্ত করা হয়। গুপ্ত যুগে স্তূপের কাছাকাছি বেশ কিছু মন্দির ও বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয়। 14দশ শতাব্দীর পর এই স্থানটি লোকচক্ষুর আড়ালে চলে যায়। পরবর্তীতে 1818 সালে ব্রিটিশ জেনারেল টেলর এটিকে পুনরায় আবিষ্কার করেন এবং 1912 থেকে 1919 সালের মধ্যে জন মার্শালের তত্ত্বাবধানে এটি বর্তমান রূপ নেয়। স্থাপত্যের মূল অর্ধগোলাকার অংশটিকে অণ্ড বলা হয়। এটি মহাবিশ্বের প্রতীক। গম্বুজের ঠিক ওপরে একটি 4 কোণ বেষ্টনী রয়েছে, যাকে হর্মিকা বলে। এর কেন্দ্র থেকে একটি দণ্ড উঠে গেছে, যার মাথায় 3টি ছাতা রয়েছে। এই 3টি ছত্র বৌদ্ধ ধর্মের 3টি মূল স্তম্ভ, বৌদ্ধ ধর্ম এবং সংঘকে নির্দেশ করে। স্তূপের চারিদিকে ভক্তদের ঘুরে উপাসনা করার জন্য পাথরের তৈরি উঁচু রাস্তা বা প্রদক্ষিণ পথ রয়েছে। সাঁচি স্তূপের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকের 4টি বিশাল প্রবেশদ্বার। এই তরুণগুলিতে বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা, অলৌকিক কাহিনী এবং জাতকের গল্প অত্যন্ত নিখুঁত ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সম্মানার্থে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের 200 টাকার নোটের পেছনে সাঁচি স্তূপের ছবি যুক্ত করেছে। সাঁচি স্তূপ দেখার পর আমাদের পরবর্তী ট্যুরিস্ট প্লেস কমলাবতী প্যালেস। রানী কমলাবতী প্যালেস হল ভোপালের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক নিদর্শন। এটি ভোপাল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। অষ্টাদশ শতাব্দীতে নির্মিত এই প্রাসাদটি তার স্থাপত্যশৈলী এবং ভোপালের শেষ গণ্ড রানী কমলাবতীর ইতিহাসের জন্য বিখ্যাত। 1722 সালে গিনরগড়ের শাসক নিজাম শাহ তার স্ত্রী রানী কমলাবতীর প্রতি ভালোবাসার নিদর্শন হিসাবে এই প্রাসাদটি তৈরি করেছিলেন। নিজাম শাহের মৃত্যুর পর রানী ও তার নাবালক পুত্রকে শত্রুদের হাত থেকে বাঁচাতে রানী কমলাবতী আফগান শাসক দোস্ত মোহাম্মদ খানকে রাখি পরিয়ে ভাই হিসাবে গ্রহণ করে। তার বিনিময়ে তিনি দোস্ত মোহাম্মদ খানকে ভোপালের কিছু অংশ উপহার দেন এবং তিনি তাতেই তার রাজধানী স্থাপন করেন। 1723 সালে শত্রুদের আক্রমণ থেকে সম্মান বাঁচাতে রানী কমলাবতী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে প্রচলিত আছে। রানী কমলাবতী প্যালেসের পর আমাদের পরবর্তী ট্যুরিস্ট স্পট ভোপালের বিখ্যাত আপার এবং লোয়ার লেক। আপার লেক এশিয়ার অন্যতম প্রাচীন এবং বৃহত্তম মানব সৃষ্টি লেক। 2011 সালে রাজা ভোজের নামানুসারে এই নামকরণটি করা হয় ভোজতাল। আপার লেকের পাশেই অবস্থিত একটি ছোট লেক, স্থানীয়ভাবে যা ছোট তালাব নামে পরিচিত। 1794 সালে নবাব হায়াত মোহাম্মদ খানের মন্ত্রী ছোট খান এই লেকটি তৈরি করেছিলেন। ভোপালের লোকাল ট্যুরিস্ট স্পটগুলো এতক্ষণে আমাদের দেখা প্রায় সম্পূর্ণ হলো। আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তিথিস ট্রাভেল জার্নাল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে।